ইজতেমার মাঠে এই মর্মান্তিক হত্যাকাণ্ড কেন? আমাদের এই পুরো পর্ব জুড়ে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আমার এই চ্যানেলে সাধারণত জাতীয় বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমার এই কন্টেন্ট এবং চ্যানেলটি যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের ঘটনায় যাওয়ার আগে একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করে আসি। আমার জীবনে আমি একবারই এই তাবলিগের কোনো কাজে অংশগ্রহণ করেছিলাম। সেটা সম্ভবত ২০০০ সালের দিকে। আমি তখন ঢাকায় থাকতাম। ঢাকার বারিধারার নূরের চালা এলাকায় থাকতাম। ওই সময়ে আমি তেজগাঁওয়ে একটি সরকারি কলেজে লেখাপড়া করতাম। আমি যে এলাকায় থাকতাম ওই এলাকায় আমার একজন বন্ধু, উনি একজন তাবলিগপন্থী ভাইয়ের দাওয়াত পেয়েছিলেন। আমার বন্ধু আবার আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমার ওই বন্ধু আমাদের আরও একজন মিউচুয়াল ফ্রেন্ডকে দাওয়াত দিয়েছিলেন। আমরা ৩ বন্ধু মিলে ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টারের তিতাস গ্যাস সংলগ্ন একটা এলাকার একটা মসজিদে আমরা ৩ দিনের চিল্লায় গিয়েছিলাম। এখানে ৩ দিন, ৪০ দিন এরকম বিভিন্ন সময়ের জন্য চিল্লা হয়ে থাকে। সেখানে গিয়েছিলাম। সেখানের কিছু জিনিস আমার ভালো লেগেছিল, কিছু কিছু বিষয় আমার খারাপ লাগেছিল। যে জিনিসগুলি ভালো লেগেছিল সেটা হচ্ছে যে আমরা তো যারা মুসলিম তারা যখন নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ছোটবেলায় হয়তো মক্তবে এগুলি শিখেছি বা মাদ্রাসায় যারা লেখাপড়া করেছি তারা তো এগুলি রেগুলার প্র্যাকটিসের মধ্যেই রাখি। তো আমরা যারা যারা এত বেশি ধর্মীয় জ্ঞান রাখি না, তারা ঠিক কেমন করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটার খুব ভালো একটা ট্রেনিং তাবলিগে দেওয়া হয়। যেটা একজন সাধারণ মুসলমানকে তাদের একেবারে বেসিক লেভেলের যে ধর্মীয় আচার পালন করার যে বিষয়টা, তাকে খুব ভালোভাবে শিখিয়ে থাকে। এটা যে কারো পক্ষে খুবই উপকারী হবে বলে আমি মনে করি। কারণ আপনি যখন মক্তবে পড়বেন তখন এত স্টুডেন্টের ভিড়ে হয়তো আপনাকে ঠিক প্রপার ট্রেনিংটা দেওয়া সম্ভব হয় না। যেমন কেমন করে উজু করতে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে রোজা রাখতে হবে এই বিষয়গুলো। কিন্তু তাবলিগের যেহেতু সদস্য সংখ্যাগুলি সীমিত থাকে এবং কয়েকজন সিনিয়র মুরুব্বিদের আন্ডারে থাকা হয়, সেই কারণে ওনারা একটা প্রপার ট্রেনিং দিয়ে থাকেন। এই ট্রেনিংটা বাস্তব জীবনে কাজে লাগে। তো এই বিষয়টা আমার ভালো লেগেছিল। এছাড়া ইন্টারেস্টিং লেগেছিল যে মানে একই প্লেটের মধ্যে ২ জন ভাই একসাথে খাওয়া-দাওয়া করে। এই আইডিয়াটা ভালো লেগেছিল। কিন্তু এইখানে ২ জন খাওয়া-দাওয়া করার সময় দেখা যায় যে কেউ খেতে চায় না। মানে একটু ভালো যেই খাবারের অংশটুকু আছে কেউ খেতে চায় না। একজন আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করে। তো এই একজন যে আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করে এই বিষয়টা ইন্টারেস্টিং। কিন্তু ২ জন মানুষকে একই প্লেটে কেন খাইতে হবে? আ এটা হয়তোবা ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার জন্য। কিন্তু আমার কাছে পার্সোনালি এটার সাথে অভ্যস্ত না বলে এটা আমার খুব বেশি ভালো লাগে নাই। অন্য একটি বিষয় আমার খুব মানে আর এবার ২ টা বিষয় ভালো লাগে নাই। সেটা ছিল যে আমাদের ওই তাবলিগের দলে আ নটরডেম কলেজের ২ জন ছাত্র ছিলেন, যতটুকু মনে করতে পারি ২ জন বা ৩ জন ছাত্র ছিলেন। তো আমাদের যিনি ইমাম ছিলেন, তিনি ওই নটরডেম কলেজের স্টুডেন্ট বলতেই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। মানে উনার বেদিশা অবস্থা, উনার বেহুশ অবস্থা যে নটরডেম কলেজের স্টুডেন্ট উনার এই তাবলিগে আসছেন। মানে মনে হচ্ছিল যেন মানে নটরডেম কলেজের স্টুডেন্টরাই একমাত্র আসলে প্রায়োরিটি পাবে, অন্যরা ধুইঞ্চা এরকম মনে হচ্ছিল। আমিও ঢাকার একটা সরকারি কলেজের স্টুডেন্ট। ঢাকার কলেজের যারা স্টুডেন্ট বা যে কোনো শহরেরই বিভিন্ন কলেজগুলির মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতামূলক মনোভাব থাকে, মনস্তাত্ত্বিক একটা যুদ্ধের মধ্যে সবসময় থাকে। তো আমি একটা কলেজের স্টুডেন্ট, কিন্তু আরো একটা কলেজের স্টুডেন্টকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু মানে আমাকে একটু হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এই বিষয়টা আমি ঠিক পছন্দ করি নাই। আর আমার বন্ধু যে ২ জন ছিলেন উনারা প্রাইভেট কলেজের ছিলেন। উনারা বিষয়টা নিয়ে খুব একটা ইগোতে নেন নাই। বাট আমার ইগো হার্ট হয়েছিল।
তো এটা ছিল একটা বিষয় যেটা আমি পছন্দ করি নাই। আরেকটা বিষয় ছিল, আমরা যখন বিভিন্ন নামাজের দাওয়াতের জন্য যাচ্ছিলাম বা বিভিন্ন ধর্মীয় বিষয়গুলোতে যাতে স্থানীয় মানুষরা অংশগ্রহণ করে এই দাওয়াতগুলির জন্য যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা জানাজার নামাজ হচ্ছিল। সেই জানাজার নামাজে আহ, আমাদের যারা ইমাম ছিলেন, মানে যাদের নেতৃত্বে আমরা দাওয়াতে গিয়েছিলাম, তো ওই ইমাম সাহেব ওই জানাজার নামাজে অংশগ্রহণ করেন নাই। তো এটা তো আমার খুবই খারাপ লাগছিল যে আপনি একজন মুসলমান, কিন্তু পাশেই একটা জানাজা হচ্ছে, আপনি জানাজার নামাজ আর কত সময়ের জন্য হয়, 5 মিনিট 10 মিনিট, আপনি অংশগ্রহণ করলেন। আমি ইমামকে এসে ঠিকই ধরছিলাম, কি ব্যাপার আপনি এই আহ, মানে জানাজায় কেন অংশগ্রহণ করলেন না? তো ওনার বক্তব্য ছিল, ভাই যে মারা গেছে যাওয়ার সে তো মারা গিয়েছে, আমরা তো ওই জানাজায় গেলেও খুব একটা ওনার জন্য তেমন কিছু হবে না। আমি বললাম, মুসলমান হিসেবে আপনি জানাজায় থাকবেন না, এটা কেমন কথা? তো পরে বলতেছিলাম, হ্যাঁ আই এম সরি ফর দ্যাট, আমার মনে হচ্ছে থাকা দরকার ছিল, বাট আমাদের থাকার চেয়েও আমাদের দাওয়াতটা বা যারা জীবিত মুসলিম আছে তাদেরকে দাওয়াত দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, সেই কারণে আমি জানাজায় যাইনি, বাট আই ফেল্ট সরি। উনি এটা বলছিলেন। হোয়াটএভার, এই ছিল ব্যক্তিগত মধুর স্মৃতিচারণ। 2 যুগ কেটে গেল এই ঘটনার। আজকের বিষয়ের সাথে ঘটনাটা একটু প্রাসঙ্গিক, গল্পটা এই জন্য আপনাদেরকে বলা। এখন এই যে মর্মান্তিক হত্যাকাণ্ডটা ইস্তেমার মাঠে ঘটলো, এটার জন্য আমি আসলে খুবই দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমাদের মুসলমানদের পবিত্র হজের পরে এই ইস্তেমার মাঠেই সারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানরা একত্রিত হয়। এই মুসলিম জমায়েতে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর তাবলিগপন্থী বা তাবলিগের বাইরের অনেক মানুষ এইখানে উপস্থিত হন। সো এটা কিন্তু আমাদের একটা ন্যাশনাল প্রেস্টিজের ব্যাপার যে আমরা এত বড় একটা ধর্মীয় আহ, সমাবেশ, একটা মাহফিল, একটা মানে ইস্তেমার মধ্যে আমরা সারা পৃথিবীর মানুষকে আনতে পারতেছি। সারা পৃথিবীর যে মুসলিম স্কলাররা এখানে এসে বক্তব্য দিচ্ছেন। আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আমি তো ধর্ম বিষয়ে মানে খুব বেশি পড়াশোনার সুযোগ পাইনি, বা আমি খুব বেশি জানি না। যারা এই বিষয়ে লেখাপড়া করেন তারা ভালো বলতে পারবেন। আমি একজন মুসলিম হিসাবে বিষয়টাকে দেখতেছি যে এটা আমার মনে হচ্ছে এটা একটা প্রেস্টিজের বিষয় বা গর্বের বিষয় যে আহ, পবিত্র হজের পরে আমরা এত বড় একটা মুসলিম জামায়াতের আয়োজন করতে পারি। কিন্তু আনফরচুনেটলি 2017 সাল থেকে এইখানে কিন্তু একটা ডিভাইডেশন শুরু হয়ে যায়। এইখানে ভারতের একজন বিখ্যাত আহ, মানে তাবলিগের মানে মানে বলবো যে মুরব্বী আছেন, ওনার নাম জনাব সাদ, এবং বাংলাদেশের একজন মুরব্বী আছেন জনাব জুবায়ের, মাওলানা জুবায়ের। ওনাদের মধ্যে, ওনাদের অনুসারীদের মধ্যে বা ওনাদের মধ্যে একটা বিভক্তি চলে এসেছে। এই বিভক্তিটার কারণ কি? কারণ মিস্টার সাদ মনে করেন যে যেই প্রক্রিয়ায় তাবলিগের কর্মকাণ্ডগুলি চলছে, এই প্রক্রিয়াটাকে সংস্কার করা প্রয়োজন। মানে উনি কিছু কিছু আইডিয়া দিয়েছেন, যেই আইডিয়াটা ঠিক মানে সবার পছন্দ হয় নাই। তো এই কারণে অনেকেই এই বিষয়টার বিরোধিতা করতে করতে আলাদা একটা দলই বানিয়ে ফেলছেন বর্তমানে, বিরোধী। এবং সাদপন্থীরা আছে, কেউ কেউ ওনাকে ফলো করেন। তো এখন দেখা যাচ্ছে যে লাখো লাখো মানুষ সাদকে ফলো করেন, লাখো লাখো মানুষ মাওলানা জুবায়ের সাহেবকে পছন্দ করেন। একটা বিভক্তি চলে আসলো, যা খুবই আনফরচুনেট। এখন এই 2000 সাল থেকে প্রতি বছর ইস্তেমাকে কেন্দ্র করে কে আগে করবেন, কে ইস্তেমায় পরে যাবেন, এটা নিয়ে কিন্তু সবসময় একটা উত্তেজনা তাদের মধ্যে বিরাজ করতেছে, এবং সংঘাত হানাহানির দিকে বিষয়টা যেতে পারে বলে আগে থেকেই এটা মনে হচ্ছিল। আগেও ছোট খাটো দুর্ঘটনা করছে, কিন্তু এইবারের যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু খুবই মর্মান্তিক, খুবই কষ্টদায়ক যে আজকে 3 থেকে 4 জন মুরব্বী মারা গেছেন। কারো বয়স 70, কারো বয়স 60, কারো 40 আপ। সো মানে ইটস রিয়েলি স্যাড যে এইরকম একটা ধর্মীয় সমাবেশে গিয়ে হামলার মাধ্যমে, একে অপরকে হামলা করার মাধ্যমে এইরকম হত্যাকাণ্ড ঘটতে পারে, এটা কিন্তু কল্পনার অতীত। আপনি যদি খবরগুলি একটু পড়ে থাকেন, আপনি দেখবেন যে সেইখানে 20 তারিখ থেকে সাতপন্থীরা ইস্তেমায় উপস্থিত হবেন, বা 25 তারিখ পর্যন্ত তারা এখানে থাকবেন বলে তারা মোটামুটি জানান দিয়েছিলেন। তারা জানান দিয়ে তাদের
সাথীদেরকে, তাদের লোকজনদেরকে একত্রিত করে সেই মাঠে যাচ্ছিলেন। এই খবরটা জুবায়েরপন্থীদের কাছে ছিল। ওনারা আগেই মাঠে গিয়ে অবস্থান করতেছিলেন যাতে সাদপন্থীরা প্রবেশ করতে না পারে। যখন গতকালকে ভোরে সাদপন্থীরা এখানে প্রবেশ করার চেষ্টা করতেছিলেন, তখন সাদপন্থীরা জুবায়েরপন্থীদেরকে আক্রমণ করে, জুবায়েরপন্থীরা প্রতিরোধ করে এই সংঘর্ষের মধ্যে ৩ জনের মর্মান্তিক হত্যাকাণ্ড হয়। এই ঘটনাটা খুবই মর্মান্তিক। এইখানে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদ আব্দুল্লাহ, উনি জনাব হাসনাত আব্দুল্লাহ, উনি গিয়েছিলেন মাওলানা সাদপন্থীদের সাথে আলোচনা করতে, এবং ওনাদের একটা সংগঠন প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করবেন, এই ধরনের একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচি থেকে হাসনাত আব্দুল্লাহ তাদেরকে নিবৃত করতে পেরেছিলেন, এবং তাদের কিছু কথা ছিল, তাদের কিছু প্রস্তাব ছিল। সেই প্রস্তাবগুলির বিষয়ে উনি বলেছিলেন যে আমি মাওলানা জুবায়েরপন্থীদের সাথে আলাপ করব, আলাপ করে আপনাদেরকে ফাইনাল জানাবো। কিন্তু এই সময়ের মধ্যে যখন মিস্টার হাসনাত আব্দুল্লাহ জুবায়েরপন্থীদের সাথে কথা বলতেছিলেন, সেই পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ সাহেবদের সাথে কথা যেরকম দিয়েছিলেন সেই কথার বরখেলাফ করে ওনারা কিন্তু ওই ইজতেমার মাঠ দখল করার জন্য ওনারা আক্রমণ শুরু করে দিলেন। স্বাভাবিকভাবেই যখন কারো উপর আক্রমণ হবে উনি প্রতিহত করবেন নিজের জীবন বাঁচানোর জন্য। কারণ যখন রাতের ৩টার সময় কেউ আক্রান্ত হয়, কে আক্রমণ করতেছে, কোথা থেকে আক্রমণ করা হচ্ছে, কত হাজার মানুষ এসে আক্রমণ করবে, তখন কিন্তু মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। তখন মানুষের আইনগত এবং একটা জাগতিক প্রয়োজনে সে নিজেকে সেভ করার জন্য সেও কিন্তু প্রতিরোধ করতে বাধ্য হয়, এবং ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনাগুলি খুবই বিচক্ষণতার সাথে হ্যান্ডেল করার দরকার বলে আমি মনে করি। আমি এই বিষয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরছি। যেহেতু এটা বাংলাদেশের একটা প্রেস্টিজ ইস্যু, এবং অবশ্যই এই দেশে ইজতেমা হইতে হবে। যদি সম্ভব হয় তাদেরকে একত্রিত করতে হবে। যদি একত্রিত করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে এইরকম একটা নিয়ম করে দিতে হবে যে প্রত্যেক গ্রুপ বা কারা সংখ্যায় বেশি বা কি, এই ধরনের বিষয়গুলো একটু বিবেচনা করে প্রত্যেককেই বছরের যেই সময়টায় ইজতেমা হবে প্রত্যেককে একটা আবেদন করতে হবে। মানে আমার প্রস্তাবটা হচ্ছে প্রত্যেকে আবেদন করবেন যে আমরা অত তারিখে ইজতেমা করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ বিষয় বিবেচনা করে কাউকে একটা নির্দিষ্ট দিবেন যে আপনি অত তারিখ থেকে অত তারিখ ইজতেমার মাঠে যাইতে পারবেন বা আপনি ইজতেমায় অর্গানাইজ করতে পারবেন। অন্য একটা গ্রুপকে আরো একটা সময় দিবেন। মাঝামাঝি সময়ে 7 থেকে 10 দিন একটা বিরতি থাকতে পারে, যাতে যারা প্রথমে ইজতেমায় এসেছিলেন তারা যাতে তাদের যে জিনিসপত্রগুলি আছে সেইগুলি নিয়ে নিরাপদে ফিরতে পারে, অন্য দল এসে আবার ইজতেমায় অংশগ্রহণ করতে পারে। দেখুন, এটা কোনো মানে এমন কোনো নির্দিষ্ট দিন নাই, এটা কোনো মানে কোরআন বা হাদিস মতো বা নির্দিষ্ট মাসের নির্দিষ্ট মানে মানে নির্দিষ্ট সময়ে বা চাঁদ দেখার উপরে নির্ভরশীল, এই ধরনের কোনো কিছু কিন্তু ইজতেমায় নাই। এটা নেহায়েতই একটা ধর্মীয় সমাবেশ। তো এটা 10 দিন 15 দিন আগে পিছে হওয়ার মধ্যে এখানে কোনো প্রেস্টিজ ইস্যুও নাই, আর এখানে কোনো জটিলতাও নাই। সো দুইটা পক্ষকে অবশ্যই এই ধরনের সময় বেঁধে দিয়ে তাদেরকে ইজতেমার মাঠে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, এবং যদি তাদেরকে সকল পক্ষকে এনে তাদের মধ্যে একটা চুক্তি হইতে হবে এবং আন্ডারটেকিং দিতে হবে যে তারা এই নিয়ম কানুন বাংলাদেশ সরকারের মেনে চলবেন। যারা এই নিয়মের ব্যত্যয় ঘটাইবেন, যারা এই ইজতেমার মাঠে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাইবেন, যারা এই বিষয়ে দায়ী হবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই অত্যন্ত কঠোর ব্যবস্থা নিতে হবে। এইখানে বাংলাদেশের প্রেস্টিজ ইস্যু জড়িত, বাংলাদেশের সরকারের সক্ষমতা জড়িত, এবং বাংলাদেশের সকল দলের সকল মানুষের ইজ্জত কা সওয়াল জড়িত। তো এই কারণে ইজতেমা অবশ্যই করতে হবে। মানে এমন কারো এই পরামর্শ নেওয়া যাবে না যে তারা মারামারি করতেছে তাই বলে ইজতেমাই বন্ধ। নো, নেভার। ইজতেমা অবশ্যই হবে, কিন্তু এই ধরনের দুঃখজনক মর্মান্তিক ঘটনাগুলি কেমন করে না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে পরামর্শ দিয়েছি, নিশ্চয়ই এই অর্গানাইজ যারা করেন, তারা যারা অভিজ্ঞ লোকজন আছেন তারা এটা খুব ভালো জানবেন। এইখানে
বিভিন্ন পেশাদার, বিভিন্ন অর্গানাইজেশন থাকতে পারে যারা সেফটি স্টুয়ার্ড হিসেবে কাজ করবেন, এবং তাদের মধ্যে এই যারা আগত মুসল্লি আছেন তাদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয়, স্বেচ্ছাসেবক যাদেরকে আমরা বলি, এই ধরনের প্রচুর স্বেচ্ছাসেবক থাকতে হবে তাদের সুবিধা অসুবিধাগুলি দেখার জন্য। এবং সরকারকে পূর্ণ সাপোর্ট দিতে হবে ইলেকট্রিসিটি সহ আরো অন্যান্য যত বিষয় আছে বাংলাদেশের, যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ যারা যারা এই বিষয়ে সিটি কর্পোরেশন দায়িত্ব আছেন তাদেরকে পুরোপুরি একেবারে কাজে লাগাইতে হবে যাতে খুব সুষ্ঠুভাবে এই ইজতেমাটা সংগঠিত হতে পারে। বন্ধুরা, আজকের এই আলোচনার এতটুকুই আমার বলার ছিল। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনি প্লিজ কমেন্টে আপনার কথাটা বলতে পারেন। কন্টেন্ট ভালো লাগলে লাইক দিন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আরো একটি পর্বে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।